গল্পের নাম মমচিত্তে, পর্ব সংখ্যা ১৬, লেখা সাইদা আক্তার। ১ ঘন্টা সাজানো শেষে ওকে সুন্দর করে বিছানায় বসালো। দরজায় খুলতে ঋতু, অনিমা আর নীলিমা হুমড়ি খেয়ে পড়ল। আদিত্য বলল, কিরে, এভাবে ঢুকছিস কেন? ঋতু গোমরা মুখে বলল, ঢুকবো না? আমার ভাইয়ের বউয়ের সাজ আমাকে দেখতে দিচ্ছে না। অনিমা, নীলিমা দুইজনে ওর সাথে একমত হয়ে মোমোর সামনে এসে বসলো। একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলল, ফাটাফাটি। ওদের কথা শুনে মোমো মুখ নিচু করে বসে রইল লজ্জায়। মোমোর শাশুড়ি আর চাচি শাশুড়িরা রুমে এসে বসলেন একটু পর। ওকে দেখেও অনেক প্রশংসা করলেন। বিকাল হয়ে আসছে, বিয়ে শেষে খাওয়া দাওয়া করে রওনা দিতে হবে, তাই সবার অনুমতি নিয়ে কিছুক্ষণ পর বিয়ে পড়াতে কাজী রুমে প্রবেশ করলো। কাজীর সামনে বসতে অজান্তে কেঁপে উঠল মোমো। কাজী বিয়ে পড়াচ্ছেন আর মোমো হাত দিয়ে শাড়ি খামচে ধরে আছে। বুক ফেটে কান্না আসছে, চোখের সামনে কেবল রায়হান সাহেবের ছবি ভাসছে। ১ মাস যেতে না যেতে আবার অন্যের কাছে চলে যেতে হচ্ছে। কিছুতেই ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কাজী কয়েকবার কবুল বলতে বলল, কিন্তু ওর কোনো কিছু কানে যাচ্ছে না। বৃষ্টি পাশে থেকে হালকা এটা ধাক্কা দিল, তাতে ভাবনা থেকে ফিরে এসে দেখলো সবাই ওর কবুল বলার অপেক্ষায়। না বলা পর্যন্ত সবাই কেবল ওকে জোর করতে থাকবে। বহু কষ্টে ৩ বার শব্দটা উচ্চারণ করতেই চারপাশে সবাই সহজরে আলহামদুলিল্লাহ পড়ল। সাথে সাথে চোখ পানিতে ভরে উঠল ওর। ভেতরটা চিৎকার করে বলছে, আমি যেতে চাই না, কিন্তু যাওয়াটা যে অনিবার্য। আবার নতুন করে কারো মায়ায় বাধা পড়তে যাচ্ছে। কাজী ওকে সই করার জন্য কাবিন এগিয়ে দিল। ও চোখের পানিতে কিছু দেখছে না। চোখ বন্ধ করতে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি কাবিনে পড়ে ভিজে গেল খানিকটা। চোখ পরিষ্কার হতে স্বাক্ষর করে দিল। রিয়ানের বোনেরা ওর কাছে বসে গল্প করতে লাগলো, কিন্তু পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্ট ওর মনকে ভারী করে তুলল। কাজী সবাইকে নিয়ে চলে গেল বসার রুমে। সেখানে রিয়ান বসে আছে ওর ভাই আর চাচাদের নিয়ে। কবুল বলা শেষে সই করতে গিয়ে রিয়ান দেখলো কাবিনটা ভেজা। কয়েক মুহূর্তে ভেজা অংশের দিকে তাকিয়ে সই করে নিল। বাইরের রুম থেকে আলহামদুলিল্লাহ শব্দটা কানে আসতেই মোমো কান্নায় ভেঙে পড়ল। পাশে বসে থাকা বর্ষাকে জড়িয়ে ধরল। দুই চোখের পানি নদীর স্রোতের মতো বেয়ে বেয়ে বর্ষার সারে ভিজিয়ে দিল। বিয়ে যতবারই হোক না কেন, কাছের মানুষ ছেড়ে যাওয়ার কষ্ট এতটুকু কমে না। বৃষ্টি এসে ধমকে সুরে বলল, দিচ্ছিস তো কেঁদে কেটে ছাঁচটা নষ্ট করে। কত কষ্ট করে সাজালাম, আয় তো আমার কাছে। বৃষ্টি জড়িয়ে ধরতে আরেক দফা কান্না। এবার আর কেউ কিছু বলল না, বরং বৃষ্টিও কাঁদতে শুরু করলো। আদিত্য এসে বলল, ওকে বসার রুমে নিয়ে যেতে বলেছে, একটু পরে বেরিয়ে যাব। বৃষ্টি শুনে সরে এসে মুখটা সুন্দর করে মুছে দিল। শ্বাসটা ঠিক করে ওকে বসার রুমে নিয়ে গেল। রিয়ানের পাশে বসিয়ে দিল ওকে। রিয়ান এক দুবার ওর দিকে তাকালেও মোমো তাকালো না। মূর্তির মতো সামনে টি টেবিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বিয়ের কাজ শেষ, সবাই নিজেদের মধ্যে গল্প করছে আর খাওয়া দাওয়া করছে। মোমো রিয়ানের পাশে বসে পোলাও নাড়ছে হাত দিয়ে। খাওয়ার কোনো আগ্রহ নেই। রিয়ান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে মুরগি দিয়ে এক লোকমা পোলাও ওর মুখের সামনে তুলে দিল। মোমো একটু অপ্রস্তুত হয়ে বলল, কি করছেন? দেখছো না খাইয়ে দিচ্ছি। সবাই দেখছে, দেখুক। খাইয়ে না দিলে মনে হয় মুখে একটা দানাও ঢুকবে না। তখন থেকে দেখছি তো তোমাকে। আপনি থেকে কত সহজে রিয়ান তুমিতে চলে এলো। মামা ভাবতে ভাবতে রিয়ানের দিকে তাকিয়ে রইল। রিয়ান ব্যাপারটা খেয়াল করে ওর কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে কি আজকে অনেক হ্যান্ডসাম লাগছে যে এভাবে তাকিয়েছো? শুনে মামার সাথে সাথে দু চোখ নামিয়ে ফেললো। রিয়ান আবার বলল, আরে আমি কি এভাবে খাবারটা ধরে রাখবো? হাত ব্যথা করবে না? মামা প্রত্যুত্তরে বলল, আমি নিজে খাচ্ছি। তাহলে আমি যে এত কষ্ট করে তোমার জন্য খাবারটা তুলে মুখের সামনে ধরলাম, তার কি হবে? মামা দেখলো রিয়ান নাছোড়বান্দা। এদিকে সবাই তাকিয়ে আছে। ওর ভাই বোনেরা ফিসফিস করছে আর মিটিমিটি হাসছে। ও লজ্জায় দ্রুত রিয়ানের হাত থেকে খাবারটা খেয়ে নিল। সাথে সাথে ভাই বোনগুলো খুশিতে চিৎকার করে উঠল। মিনহাজকে আমরা এগিয়ে দিয়ে বলল, দেখ তো ভাই, ছবিটা কেমন হয়েছে? ফ্রেমবন্দি করা তোদের একসাথে প্রথম স্মৃতি। মমতা তাকালো ছবিটার থেকে। স্মৃতি শব্দটা ওর মনে নাড়া দিল। কেমন অদ্ভুত লাগছে ওর। ভিতরে শুকিয়ে যাওয়া জলাশয়ে যেন পদ্মার কলি ফুটেছে। মরে কাঠ হয়ে যাওয়া গাছগুলো এতদিন পর কোনো এক অদ্ভুত কারণে সতেজ হয়ে উঠেছে। শক্ত পাথর হয়ে যাওয়া ওর বাগানটায় নতুন প্রাণ পেয়েছে। সত্যি কি হারিয়ে যাওয়া ভালোবাসার নতুন সংজ্ঞা ওকে খুঁজে দিতে পারবে রিয়ান? মম রিয়ানের দিকে তাকালো। ওর টোলপড়া হাসি দেখে লজ্জায় মাথা নুয়ে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষে এখন রওনা দেওয়ার পালা। সবাই উঠে দাঁড়ালে মম ঠোঁট কামড়ে বসে রইল। ওটার শক্তি যেন পাচ্ছে না। মাধুরী খালা এগিয়ে এসে ওকে
ওঠাতেই ও শক্ত করে জড়িয়ে ধরল। যেতে চায় না আবার আগের মতো। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। রাকিব হাসান তাড়া দিয়ে বললেন, আকাশের অবস্থা ভালো নয় বিআই সাহেব, বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে। আগে আগে রওনা দিলে ভালো হতো। রায়হান সাহেবও একমত হয়ে মোমোর দিকে এগিয়ে এলেন। তিনি কাছে আসতে মোমো তাকে জড়িয়ে ধরে আস্তে করে বলল, নিজের মেয়েকে নিজের কাছে রাখলেন আব্বু, এত ভারী হয়ে গিয়েছিলাম। এর প্রতি উত্তরে তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না, কেবল কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। গাড়িতে বহুবার রিয়ান মোমোর দিকে তাকিয়েছে, কিন্তু মোমো ওতাস মনে বাইরে তাকিয়েছে। ঠান্ডা হাওয়াতে ওর কানের পাশে থাকা অল্প কোগাছি চুল উড়ছে। আকাশে কালো মেঘের আনাগোনা ওর ভেতরে ঝড়ের সংকেত জানাচ্ছে যেন। একটা দীর্ঘশ্বাস আপনি ভেতর থেকে বেরিয়ে এলো। রিয়ান কিছু না বলে ওর ডান হাতটা ধরল। স্পর্শ পেয়ে মোমো হাতের দিকে তাকালো। রিয়ানের হাতটা পর্যবেক্ষণ করলো কতক্ষণ। এই স্পর্শে ওকে অভ্যস্ত হতে হবে। স্পর্শটা কোনো খারাপ উদ্দেশ্য নয়, বরং যেন ওকে বলছে, আমি আছি তোমার পাশে সারা জীবন। ভরসা পেয়ে আপনি থেকে মোমোর হাত রিয়ানের হাতের মুঠোয় আবদ্ধ হলো। তখন অনুভব হলো ওর হাত রিয়ানের হাতের তুলনায় নিতান্ত বাচ্চার হাত ভেবে আনমনে মুচকি হেসে ফেলল। হাসিটা রিয়ানের চোখ এলো না। বলল, হাসছ যে? মোমো অপ্রস্তুত হয়ে বলল, কিছু না। ও হাত সরিয়ে নিতে গিয়ে দেখলো রিয়ান শক্ত করে হাত ধরে আছে। না ছাড়লে ছাড়ানোর উপায় নেই। দুজন দুই জানালার দিকে তাকিয়ে আছে। নিঃশব্দে বাতাস আর মেঘের আনাগোনা দেখছে। হাতের স্পর্শে একে অপরকে অনুভব করছে। এভাবে বাকি পথ পাড়ি দিল দুজনে কোনো এক অজানা ভালো লাগায়। বাড়িতে আসতেই সবাই স্বস্তি নিঃশ্বাস পেল। জার্নি করার পর শরীর এত ক্লান্ত লাগে, কিন্তু আজকে ক্লান্তির কেউ আসতে দেওয়া যাবে না। বাড়িতে নতুন সদস্য উপস্থিত, তার সাথে গল্প করতে হবে না। সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। ফুলি নাস্তা তৈরি করে ফেলেছে। এর মাঝে মোমোকে রিয়ানের পাশে সোফায় বসানো হলো। ভাই বোন সবগুলো ঘিরে ধরেছে ওদের মৌমাছির মতো। তার মাঝে কোনো এক ফাঁক গলে রৌশন আরা ঢুকে বললেন, কই আমার নাত বউ, শর্ত তোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না। ঋতু বলল, আরে দিদুন, এখন আমরা ভাবির সাথে গল্প করব, তুমি বুড়ি মানুষ কি করবে? তিনি ঋতুর কান মলে দিয়ে বলল, আমার জন্য একটা নাত জামাই কি করে তাড়াতাড়ি আনা যায় সে ব্যবস্থা করব। দেখেছো ভাবি, তুমি আসতে না আসতেই আমাকে বের করে দেওয়ার চিন্তা। ননদ হিসেবে তোমাকে একটু জ্বালানো লাগবে না? বলো ভাইয়া, শূন্য। আমি ভাবছি আজকে ভাবি আমার সাথে থাকবে, সারা রাত অনেক গল্প হবে, কালকে তোর কাছে দিয়ে আসবো। ওর কথায় রিয়ান হুট করে বলে ফেলল, কেন? ওর বলার ধরন দেখে হাসির রোল পড়ে গেল ভাই বোনের মাঝে। নীলি বলল, ও মা, সারা জীবন তো তোমার কাছে থাকবে, আজ না হয় আমাদের কাছে থাকবে। রওশনারাও ওদের সাথে যোগ দিয়ে বললেন, দাদু ভাই, আমিও তাই ভাবছি। আজকে আমার নাতবউ আমাকে পান বানিয়ে দিবে আর সারা রাত গল্প করবে এই বুড়ির সাথে। রিয়ান খানিকটা বিরক্তি সুরে বলল, তুমিও এই ফাজিলগুলোর সাথে হাত মেলালে? অনি বলল, ভাইয়া, আজকে নতুন ভাবির কাছে গল্প শুনবো। আদিত্যও একমত হয়ে বলল, আমিও। ওর সাথে কোনো বাড়ি ঠিকমতো গল্প করতে পারলাম না, আজকে মন ভরে গল্প করব। থাকুক না আমাদের সাথে। রিয়ান কিছু না বলে মোমোর দিকে তাকালো। মোমো মুখ নিচু করে নতুন বউয়ের মতো বসে আছে। ওর চোখের পাতায় ভোরের শিশির মতো চোখের পানি জ্বলজ্বল করছে। রিয়ানের ভালোভাবেই তো চোখে পড়লো, তবে তার থেকে বেশি চোখ পড়ছে ওর মুখটা। রিয়ান পলকহীনভাবে তাকিয়ে রইল মোমোর দিকে। ভাই বোনেরা ওকে দেখে মিটিমিটি হাসতে লাগলো। মিনহা চটপট কটা ছবি তুলে নিল ওদের মুহূর্তের। মোমোর খোঁচায় রিয়ানের হুঁশ ফিরল। ও আস্তে করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? রিয়ান প্রত্যুত্তর বলল, তোমাকে সুন্দর লাগছে তাই। মোমো শুনে মুখ আরও নিচু করে ফেলল। মনে মনে বলল, আমাকে লজ্জা দেওয়া ছাড়া লোকটার মনে হয় আর কাজ খুঁজে পাচ্ছে না। আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু। সবাই খুশ গল্প করছে। খুব অল্প সময় মোমো ওদের সাথে স্বাভাবিক হয়ে গেল। খুব তাড়াতাড়ি তারা যে কাউকে আপন করে নিতে পারে, এভাবে গল্প প্রায় 11টা পর্যন্ত চলল। তারপর খাওয়া দাওয়া শেষে রুমে যাওয়ার পালা। ওকে রিয়ানের রুম পর্যন্ত এগিয়ে দিয়ে ভাই বোনগুলো ফাজলামি শুরু করলো। নিক্কন মামার কানের কাছে ফিসফিস করে বলল, যদি ভাই কোনো দুষ্টুমি করে আমাকে ডাকবে, এসে কান মলে দেব। কথাটার গভীরতা বুঝতে পেরে মোমো লাল হয়ে গেল। আদিত্য বলল, হয়েছে হয়েছে, এবার একটু ক্ষান্ত দে। ওকে দেখ, ভারী সারি গহনায় নুয়ে পড়ছে লতার মতো। ওদের ফ্রেশ হতে দে। সবাই ওর কথায় একমত হলো। গল্প করতে করতে ব্যাপারটা খেয়ালই হয়নি। ওদের থেকে বিদায় নিয়ে সবাই আবার নিচে গিয়ে আবার গল্প জুড়ে দিল। মোমো ঢুকতে রিয়ান দরজা মেরে দিল। দরজা মারার শব্দে কেমন এক অদ্ভুত ভয় ওকে জেগে ধরল।
ও যেখানে ছিল সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। রিয়ান ওর দিকে এগিয়ে আসছে, তার পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। রিয়ান ওর সামনে এসে দাঁড়ালো। মোমো মুখ নিচু করে ওর পায়ের দিকে তাকিয়ে আছে। রিয়ান ওর আঁচলের কোণা নিয়ে একগুচ্ছ চাবি বেঁধে দিয়ে বলল, আজকে থেকে এটা তোমার রুম, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে থাকবে। মোমো ফ্যাল ফ্যাল করে রিয়ানের দিকে তাকালো। রিয়ান হেসে বলল, কি দেখছো? তোমার বরকে সুন্দর লাগছে কি না? তোমার বর শব্দটা শুনে ভিতরটা অদ্ভুতভাবে মোচড় দিল। রিয়ান একটা চাবি দেখে দিয়ে বলল, এটা হচ্ছে আলমারি চাবি, ওখানে তোমার জন্য শাড়ি কিনে রেখেছি আমি। ফ্রেশ হয়ে এসো, তুমি বের হলেই আমি যাব। মোমো কথা নিয়ে নেড়ে আলমারি দরজা খুলে দেখলো শাড়িতে ভর্তি আলমারি। এত শাড়ি দিয়ে ও কী করবে? একটা কলাপাতা রঙের সুতির শাড়ি বেছে নিয়ে আলমারি বন্ধ করতে রিয়ান বলল, জানো এই সুতির শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, ভাবছিলাম তোমাকে কেমন দেখাবে। আজকে সেই সৌভাগ্য হয়ে যাবে আমার, ভাবিনি। মোমো এক পলক ওর দিকে তাকিয়ে ওয়াশরুমে পালালো। রিয়ানের হাসিটা ওর ভেতরটাকে ওলট পালট করে দেয় সব সময়।